যাক ঠিক আছে, ওইসব তুলনা করে কি করবো। না না না, মেন খাবার দাবারে কোনো সমস্যা হয়নি, সমস্যা হয়েছে টাইমে। তাও তো ওই প্রীতম এলো, শুভজিৎ এলো, বেশ ভালো। ওগুলো ছানার জিলাপি হলো গো। বলছি গোবর। দেখ ভালো। যার যেমন চোখ কাটে, তাই না? ভালো বেশ। কি গো? শুকনো ছিল? যে শুকনো ছিল, তাহলে মানে তোমারটাই ছিল ওরকম। না স্কুলে কি আছে? আচ্ছা কালকে না স্কুলে প্রোগ্রাম চলছিল? বাহ, পরে জিজ্ঞাসা করলে বলুন খাওয়ার পরে বদনাম করছে। ও খায়নি ওই জন্য। কেন গো? আচ্ছা নাও ঠিক আছে, স্কুলে আর ভেবে লাভ নেই। কালকে হয়ে গেছে হয়ে গেছে, ঠিক আছে আর ভাববো না। একদম রাত্রিবেলায় সব মিটিয়ে দিয়েছি, প্রমাণ সরিয়ে দিয়েছি, আর কিছু প্রমাণ নেই। হ্যাঁ না 12টার সময় কি আছে, হ্যাঁ সব আছে সব আছে, কোনো চাপ নেই। দিদি আসেনি, কারণ আছে, পরে বুঝতে পারলাম। হ্যাঁ ওরা রাত্রিরে এসে নিজে করি 22.1 দেখো। আমি ওদের বারবার করে মানা করেছিলাম ফোন না আনতে, বলছে ফোন আনতে। হ্যাঁ আমি দেখলাম ওখানে বাইকটা যখন রাখতে, ওখানে ওখানে যখন বাইক রাখতে গেলাম তখন দেখি যেমন সুন্দর ছবিটায় কি সুন্দর কারুকার্য করেছে। ওই জন্য জনগণ আমার কাছে ইন্টারনেট চাইছে, বলে ওয়াইফাই পাসওয়ার্ড বল। ও কি বুদ্ধি। আচ্ছা ও লিখে দেবে, কেমন চাপ নেব না। সাবজেক্ট লিখতে হবে। আচ্ছা একের গুলো হয়ে গেছে, একের 4টে হয়ে গেছে, 4টে করেছিলাম, কটা করেছিলাম একের? না না আমি নিজে করি কথা বলছি, নিজে দেখো 4টে কোশ্চেন আছে, তাহলে কোনটা হয়নি? তো 2টে করে দিই। নিজে করে 22.1 এর 2, x - 2 = 4, তাহলে বা বলো দীপঙ্কর কি হবে? সাবাস। বলো ডিমি কি হবে? এখানে x হবে, x এর মান বার করতে হবে। 4 ছিল, 4 থাকলো, প্লাস 2, এই -2টার দিকে চলে আসবে, প্লাস দেবে, ঠিক? তাহলে বা x এর মান কত হলো? 6। হয়েছে? এবার কষে দিকে চলে আসবো। আগের দিন আসো নাই?
এই টোকা 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 না, আগের দিন ছিলে কোথায়? এসেছিলে তো মনে হয় আমার। ও হ্যাঁ, এবার সমস্যা হবে তাহলে। এই পরের অঙ্কগুলো করো, বুঝতে পারবো। সমস্যা তো এখানেই। হ্যাঁ, তোমার তো নিজের লোক, কাজ করাবেই। হয়ে গেছে? আবার প্রসাদ? প্রসাদ আবার কি জিনিস? পকেটে ভরে সবই তো তোমারই জিনিস, তুমি পকেটে ভরেছো বলে। আচ্ছা এদিকে আসো। পেজ নাম্বার 253, কোষে দেখি কোনটা চলছিল। 22.1। আচ্ছা এখানকার কোন অঙ্কটা হবে? না না, আচ্ছা একের কোশ্চেন অনেকগুলো হয়নি বলছি। একের কোশ্চেন দেখো, নিচের কোনগুলির সমীকরণ লিখি এবং সমীকরণের চল সংখ্যাগুলি লিখি, তাই না? নিচের কোনগুলি সমীকরণ লিখি এবং সমীকরণের চল সংখ্যাগুলি লিখি। আচ্ছা শোনো ভালো করে, সহায়নের জন্য একটু বলে দিচ্ছি। তুমি আগের দিনের ক্লাসটা দেখে নেবে একবার, হ্যাঁ একটু কষ্ট করে দেখে নেবা। বেশি বকর বকর নেই, ক্লাস ছোট হয়েছে না, সে কেউ আসেনি বলে ছোট ক্লাস হয়েছিল, দেখে নেবা। ব্যাপারটা হচ্ছে চল মানে হচ্ছে সবাই চলরাশি, এক্স ওয়াই জেড এবিসিডি ইত্যাদি হচ্ছে চলরাশি, বুঝা গেল? তাহলে যখন যে একটা কোশ্চেন আছে না, বি এর কোশ্চেন আমি এ হয়ে গেছিল না, বি করি। দেখো বি এর কোশ্চেনে কি লেখা আছে, এক্স মাইনাস 4 ইজ ইকুয়াল টু 7 আছে। তাহলে এটাকে, এগুলোকে বলে সমীকরণ। কি বলা হয়? সমীকরণ। হ্যাঁ, মানে এক্স মাইনাস 4 এর মান 7 হবে। এবার এক্স এর ভ্যালু তাহলে তুমি বার করতে পারবে। এবার ব্যাপারটা হচ্ছে যে জানি 3 না, উত্তর হচ্ছে 11 হবে, -4 আছে না, মানে কার থেকে -4 বাদ দিলে 7 হয়। ঠিক আছে, ওটা বার করবো। এবার কোশ্চেনে বলেছে যে এটা সমীকরণ আদৌ হ্যাঁ কি না। কি করে বুঝলে? চল আছে, এক্স আছে, যেমন দেখো সায়ন, এটা হতে পারতো 11 - 4 = 7 হতে পারতো। তাহলে বলো তো সায়ন, এটা সমীকরণ হ্যাঁ কি না? সমীকরণ না, কারণ এই সমীকরণ কি নেই, চল নেই, এক্স ওয়াই জেড কিছু নেই, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে একমাত্র চেনার উপায়, আর কিছু ব্যাপার নেই। এবার এটা তাহলে আমরা উত্তরে কি লিখবো? কোশ্চেনের মধ্যে এটা সমীকরণ কিনা লেখো, আর সমীকরণের চল সংখ্যাগুলি লেখো। তাহলে আমরা কি লিখবো? এটি সমীকরণ, এটি হলো সমীকরণ, হ্যাঁ, এবং এর চল সংখ্যা হলো এক্স। বোঝা গেল? সি এরটা হয়ে গেছিল না? আছে হয়নি। তাহলে বলতো 3t = 21 চল, না সরি সমীকরণ হবে কি হবে না? হবে। তাহলে কিন্তু এটি সমীকরণ একদম। এখানে যে চোখ দেখে যাচাই করতে বলেছে, বুঝতে পারলাম। ডি এরটা তোমাদের সুসন্তদার কাছে কজন আছে? 15 জন আছে, ঠিক আছে। আর সুবীর বাবুর কাছে? সুবীর বাবু, কাকু বললাম উচিত না, মানে তোমাদের দাদু। টোটাল, আচ্ছা অনন্ত সুসন্তদার কাছে বলো তো, ঠিক আছে। আচ্ছা বাহ, খুব ভালো। এবার এবার চলে আসি ডি এরটা, t/3 = 2। টি এর মান বার করো। ও সরি সরি, টি এর মান না, এটা সমীকরণ হবে কি হবে না? একদম। তাহলে এটা সমীকরণ। সমীকরণ হবে, আচ্ছা, চল সংখ্যা টি, এরটা। আচ্ছা এর প্রশ্নে বলেছে যে 2x + 1 সমান না করো, বলে এটা সমীকরণ হবে কি হবে না? হবে। এখানে x আছে, তাহলে এটি সমীকরণ। কি দিত না? না আছে, এরকম কিছু কিছু অঙ্ক যেখানে সমীকরণ হচ্ছে না। আচ্ছা এর চল সংখ্যা x,
এফেক্টটা আগে হয়ে গেছিল বলছে, তাহলে এই জিএটা চলে যাবে। জিএটা বলছে 10 - 3 = 7। বলো সায়ন, হবে কেন? ঠিক নেই, ঠিক এটি সমীকরণ নয়। তাহলে এটি সমীকরণ নয়। সমীকরণ নেই মানে আর চল সংখ্যা খুঁজে কি করবো? আচ্ছা এইচ এরটা হয়ে গেছিল না? হবে হবে 20 = 4y। তাহলে এখানে দেখো এটা কি সমীকরণ হবে কি হবে না? y আছে এদিকে, তাই না? এটি সমীকরণ, এর চল সংখ্যা y। না না 4 কি দিয়ে 20 যায়, এখানে y আছে তো, y চলরাশি, তাহলে সমীকরণ। আচ্ছা লাস্টেটা 7 - x = 0। এর সমীকরণ হবে মানে x আছে, তাই না? তাহলে এটি সমীকরণ। এই অঙ্ক থাকবে সামনের বারে, এই অঙ্ক করেই পাস করতে হবে, চাপ নিও না। ক্লাস 8 ইজি তো, সব বলে দেবো আগে। ক্লাস 7 100% কে অসম্ভব, আমি তো হাওয়ায় হয় কথা বলছি না, ওর আগে 2 বছর এক্সপেরিমেন্ট হয়েছে ক্যালকুলেশন করে। বইয়ের বাইরে দিলে আমার কি হবে? তোমাদের অবশ্যই। আপনি যে এইটা কমন দিলেন পরে তো আমাদের অসুবিধা হবে। কিসের গো? না না সেভাবেই কম, সেভাবেই দেবো। তুই যদি ভাবো 10টার মধ্যে একটা দিয়ে করো, ওরকম না, 10টার মধ্যে হয়তো 7টা করালাম বা 6টা করালাম এরকম। আর যারা ভালো ছেলে পেলে তারা বাইরে করে নিয়েছে, বুঝতে পেরেছো? নিজে করে আনে, নিজে করে দেখায়। হ্যাঁ তো পুরো বই করাবো, ফাইনালে তো পুরো বই হয় হিসাব মতো। লেখো, তুই করে আনোনি বাড়ি থেকে, করে আনোনি? ক্লাস 8-এ তো এই ভেবে অনেকে ছেড়ে চলে গেল, এবার যে না আজ সব করায়নি, বাড়ি যাইনি, অন্য জায়গায় হ্যাঁ সব করায়নি, না তারপর যাও করে নাও। কি করায়নি? অঙ্ক, বুঝতে পেরেছো? হ্যাঁ কে লিখেছি? ঠিক আছে যাও। মানে পদ্ধতি আছে কি নির্দিষ্ট, বুঝতে পেরেছো? এখন ওর দাবি ছিল কি 35টা অঙ্ক আছে এক জায়গায়, 35টার মধ্যে 35টাই করাতে হবে, আর পরীক্ষা তার মধ্যে একটা নাও আসতে পারে, কিন্তু করাতে হবে। আমি বললাম পরীক্ষার আগের দিন না করিয়ে দেবো, বাকিগুলো হয়নি, তুমি ওই 35টা নিয়ে করবা কি, যেটা করার দরকার নেই করো, এগুলো বাস্তব জিনিস, এটা বললে বদনাম হয়ে যাবে। আচ্ছা অনেকে আছে, দু একজন আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ আমাকে বলার দরকার নেই, হিসাব করতে পারো, কিন্তু এরকম সত্যি কথা, কিন্তু কেউ নাম্বার খারাপ পায়নি, 20 কাছাকাছি পেয়েছে, ওইটাই কথা হচ্ছে। না 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 ওইটার জন্য যারা পড়তো সবার রেজাল্ট ভালো হয়েছে, কিন্তু কারো খারাপ হয়নি। বুঝতে পারছো? তুমি 23 পাওয়ার পরও শান্তি নেই মানুষের মনে, আমি কি করবো? বলো আমার কিছু করার আছে? মানুষ যদি নাম্বার না চায়, এটা কার খাতা, আমি কি দেখবো?
এগুলো এগুলো আমি করবো তো বোর্ডে। আমি অনেক চাপ নিই। হ্যাঁ সুশান্ত ভালো পড়ে। সুশান্ত না আমাদের শান্তনু দা, শান্তনু দা বহুত দিন আগে থেকে, আজকে থেকে পড়াচ্ছে। আচ্ছা একটা লোক, হ্যাঁ অঙ্ক পড়ে, সায়েন্স। চিনি, বাড়ি কোথায়? হাতি সাগর, তাহলে হাতি আমি কি করতে পারি? হতেই পারে। তো ও দুয়ের আই, দুয়ের আইটা বোধহয় হয়ে গেছিল না? দুয়ের দুয়েরটা কি হয়েছিল? আচ্ছা দুয়ের দুয়েরটা দেখো কি আছে, দেখো দুয়ের দুয়েরটায় ছবি দিয়েছে, এটা আছে তো আগের দিন, ফালতু না সামনে এসছে না, একটু করি দিও। এই ভালো করে দেখো, একটা ছবিতে কটা কাটি আছে? পাঁচটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, হলো দুটো ছবিতে 10টা। তাহলে মনে করি এক্স খানা ছবি আছে, তাহলে এক্স না, এক্স খানা ছবিতে হ্যাঁ ওটা আমার ধরে নিতে হবে, ধরে নিতে হবে কি টোটাল ছবির সংখ্যা হচ্ছে এক্স, ছবির সংখ্যা এক্স, তাহলে ওয়াই, ওকে হ্যাঁ তাহলে ওয়াই, তাহলে আর এবার বলেছি কি, আর আর হচ্ছে ছবির সংখ্যা যদি ওয়াই খানা হয়, একটা ছবিতে কটা কাটি আছে? পাঁচটা। হ্যাঁ তাহলে ওয়াই গুণ 5 হচ্ছে টোটাল সংখ্যা, তাই তো? তাহলে কি লিখবো? হ্যাঁ ঠিকই তো বলেছে। তাহলে আমরা ধরে নিলাম কি, আচ্ছা আমাদের সমীকরণটি হবে, এখানে বইতে সব ইনফরমেশন লেখা আছে, আমি আর লিখলাম না, সমীকরণটি হবে কি হবে? সমীকরণ প্রথমত সমান সমান দিতে হবে, তাই তো? সমান সমান কি বলেছে? না তাহলে বল, আরে না আচ্ছা সমীকরণটা কি হবে এটা দেখে নাও। সমীকরণটি কি হবে? প্রথমত বলেছে কি ওয়াই খানা ছবি আছে, তো ওয়াই খানা ছবি মানে ওয়াই লিখলাম। একটা ছবিতে কটা কাটি? তাই দুটো ছবিতে 5 গুণ 2, তিনটে ছবিতে 5 গুণ 3, তাহলে ওয়াই খানা ছবিতে 5 গুণ ওয়াই, তাহলে 5 ওয়াই খানা 65। না আসবো আসবো, আগে থেকে লিখে দেবো। তাহলে এখন বিষয়টা হচ্ছে তাহলে 5 ওয়াই মানে কত হলো? টোটাল গাড়ির সংখ্যা, এবার বইতে দেখো টোটাল গাড়ির সংখ্যা 65 বলে দিয়েছে, কোশ্চেন শুধু সমীকরণ বানাতে বলেছে না? হ্যাঁ এতটি গাড়িতে সমীকরণ তৈরি করে বলেছে, হেডিং এ দেখো লাল গিটে দিয়ে লেখা আছে, পেয়েছো? তাহলে এটা দেখো, এবার বুঝি বুঝতে না পারো জিজ্ঞাসা করো, একবার বলবো তাহলে। হ্যাঁ মানে মানে বলতে চাইছে যে 65টা কাটিতে ওয়াই খানা সজ্জা হয়েছে, তাহলে সমীকরণ বানাও। সমীকরণ আমরা কাকে সমান করি? সমীকরণে যারা সমান তাদেরকে আমি সমান করি, আমার আকাশ থেকে ধরে আনি না কিছু। সমীকরণে প্রথমত কাটির সংখ্যা আমি বার করব, ছবি কটা? ওয়াইটা। একটা ছবিতে কাটি কটা? 5টা। তাহলে ওয়াই খানার ছবিতে কাটি কটা? 5 ওয়াইটা। বইতে কি বলেছে? টোটাল গাড়ির সংখ্যা 65, তার মানে টোটাল গাড়ির সংখ্যা 5 ওয়াই আর টোটাল গাড়ির সংখ্যা 65, তাহলে দুটো কি হবে? এটা এটা কোনো হবে, কিন্তু এটা অতএব দিয়ে করতে হবে, দুবার সমান দেওয়া যাবে না। বুঝতে পারলাম এটা? এইটা হচ্ছে টোটাল গাড়ির সংখ্যা, আর বইতে এটা টোটাল গাড়ির সংখ্যা দেওয়া আছে, ওকে। আচ্ছা এরপরে চলেছি 3-এরটা। আমার কাছে এক্স টাকা আছে, বাবা আরো 2 টাকা দিলেন 18 টাকা হবে, এই তো আমার কাছে, তাহলে কি লিখবো? সমীকরণটি হলো, সমীকরণটি হলো, আরে সমীকরণ হবে না তো, আসবে না, অঙ্ক দেখাবো। আচ্ছা সমীকরণটি হলো, তাহলে কোশ্চেন কি বলেছে? আমার কাছে এক্স টাকা আছে, তাহলে এক্স লিখলাম, বাবা আরো 2 টাকা দিলেন, তাহলে বাবা আরো 2 টাকা দিল, যোগ হয়ে গেল, বলছে 18 টাকা হবে, তার মানে এইটা হচ্ছে সমান সমান কত হলো? 18। কোনো সমস্যা?
তুই করে আনুনি। দেখবো কোন নাম্বার কম পেলে তখন বলবে আবার করতে হয়, খাতায় টুকে রাখতে হয়। আচ্ছা আইভি এর অঙ্কটা, হ্যাঁ হ্যাঁ 18। কার ঘুম পাচ্ছে? কেন গো? স্প্রের জন্য, হ্যাঁ আসলে আমি এই জন্য স্প্রে দিয়ে মানা করি। স্প্রের মধ্যে একটা ওই কেমিক্যাল থাকে, আমি দেখেছি, ওটা হচ্ছে ওই স্প্রে যাতে ডিসলভ হয়ে যায়, জল হয়ে যায়, ওই কারণে, যার জন্য চোখে ওটা কোটিং পড়ে যায়। প্রত্যেকটা জিনিস কেমিক্যাল, এক্সট্রা কেমিক্যাল, মানে বিষয়টা কেমন বলতো? পেয়ারা খেয়েছো বাজার পেয়ারা? পেয়ারার মধ্যে নুন মিশিয়ে খাও, ক্ষতিকার। পেয়ারা আলাদা, নুন আলাদা। পেয়ারা এখানে হয়, নুন ওই সমুদ্রে হয় না হিমালয়ে হয়, তুমি কেন নুন মিশিয়ে খাওয়া? বুঝতে পেরেছো? এটা হ্যাঁ, এটা আগেকার মানুষ এমনি বাঁচতো নাকি? আগেকার মানুষ পিওর জিনিস খেত, একটা টাইমে একরকম খাবার। এখনকার সব খিচুড়ি খাচ্ছে, যদি আমাদের এখানে খিচুড়িটা ভালো সেটা আলাদা বিষয়, সব মিশিয়ে মিশিয়ে খেলে সমস্যা। মানে প্রত্যেক জিনিস কেমিক্যাল, যেমন হচ্ছে ওই ঝাড়বাতি তোমরা আনোনি বোধ হয় না? কারা যেন এনেছিল ক্লাস 6-এ, ও ঝাড়বাতি আর জ্বলায়নি, ওই যে নোংরা গুলো বারুদের গুঁড়ো উড়ে এসে পড়বে, ওতে নাকি লোকে খুব শান্তি পায়। ইয়ে খেয়ে পেট খারাপ, আর দোষ কার? লুচি খাইছে খারাপ, বুঝলে? আমি দোকানে অনেক বলে রিফাইন তেলে লুচি ভাজি এনেছি, দোকানদার বলছে জীবনে আমি লুচি ভাজি নি রিফাইন তেলে। এই তো এই একটা কাজের কথা বলেছো তুমি তো, বাইরেটা চালাও, সুইচ ওইখানে, যাও দিয়ে আসো। লাস্ট আইডিয়াটা দেখো কি বলেছে, বলছে আমার কাছে এক্সটি জাম আছে, আমি 1/4 অংশ জাম নীলাকে দিলাম, নীলা 5টি জাম পেলো। ও ভালো করে বুঝবা, আমার কাছে এক্স খানা জাম আছে, তাহলে এক্স খানা জাম হয়েছে। আমি নীলাকে 1/4 অংশ দিলাম, তাহলে কার 4 অংশ দিলাম? 1/4 অংশ এক্স এর, তাহলে এক্স গুণ 1/4 অংশ দিলাম নীলাকে। এবার নীলা কত পেলো? 5টা জাম পেলো, তাহলে এইটার মান হলো 5। এখানে বলেন নাই তো আমার পকেটে কটা পড়েছে, তো বলেন, এখানে বলছে নীলা কটা পেলো, বুঝতে পেরেছো? তাহলে এখানে হলো কত, x/4 সমান সমান 5, আর একটু হেডিংটা লিখে নাও, সমীকরণটি হলো। বলছি আমি, ধরো তোমার কাছে এক্স খানা জাম আছে, তুমি 5টা জাম পকেটে রাখলে, বন্ধু হলো না, মনে করো তোমার কাছে এক্স খানা জাম আছে, ঠিক আছে, তার মধ্যে কিছু জাম তুমি হচ্ছে ওই সেই সময় দিয়ে দিলে, তাহলে তোমার পকেটে এখন 4টে জাম আছে, কি করে বার করবা? বিয়োগ করে। কিন্তু এই অঙ্ক কি বলেছে আমার পকেটে কটা পড়ে আছে? এই অঙ্ক বলছে আমি কটা দিলাম সেটা বার করো, বুঝতে পেরেছো? আমার পকেটে 100 খানা জাম ছিল, আচ্ছা এক্স খানা জাম ছিল, আমি ওই জামের কিছু অংশ নীলাকে দিলাম, তাহলে কিছু অংশ কি করে বার করবো? গুণ করে, তাই তো? তারপরে বলছে কি নীলা পেলো 5টা জাম, তার মানে কি যেটা দিয়েছে সেটাই 5, তাহলে বুঝতে পারোনি কি হয়েছে? বুঝতে না পারোনি সেটা বলো, হ্যাঁ না বুঝতে পারো, যা তাহলে আর কি, তুমি ওদের টুকে নাও, এই অঙ্ক আর করতে হয় নাকি? আচ্ছা আগের দিন যারা যারা আসুন, ওই তোমাদের বলেছিলাম না ছকের পাশে 1 2 3 4 করে লিখে নিতে, লিখে নিয়েছো শশী কুমার? যারা যারা ছবি আঁকতে গেছিলে আগের দিন লেখনি, তোমাদের লেখা নেই, লিখে নাও। তুমি ঠিক টাইমে বাড়ি গেছিলে কালকে? কটার সময়? কটা? প্রথম কোথায় ছিলে? ঘোষণা করেছিলে? হ্যাঁ আমার এখান থেকে গেছে কটা, 7টার সময় না?
না ঠিক আছে। কেক নষ্ট করেছো? ঠিক আছে, ভালো হয়েছে না। 253 কত হয়? শোনো শোনো, এবার ছক হবে, নিজের ছক। ছকে দেখো বাঁদিকে লেখা আছে না সমীকরণ, ঠিক আছে? মাঝখানে করে গেছে চলের মান, আর ডান দিকে কি লেখা আছে? সিদ্ধ। মানে সায়ন এই 3 অঙ্কটা দেখো, 3 অঙ্কের সমীকরণ কি লেখা আছে? x + 2 = 18। ধরো চলের মান, চল হচ্ছে x, বললো চলের মান হচ্ছে 10, তাহলে বলতো সমীকরণ সিদ্ধ হবে কি হবে না? হ্যাঁ, তাহলে এদিকে 12 দিকে 18 হচ্ছে, তাই 12 18 সঙ্গে সমান হয় না, ঠিক? তাহলে হবে না, ঠিক? তাই তো বুঝতে পেরে গেছো, এটা করে ফেলতে পারবো, করে ফেলো। আমি বোর্ডে ছকটা লিখি, তাহলে দীপঙ্কর করে এনেছো তো? সহিষ্ণু তাদের টোকো তো, কোনখানে চলছে? টোকো টোকো, তাই টোকো। কি হয়েছে বুঝতে পারছো না? হয়েছে? বাহ, তাহলে লিখে বলি। হ্যাঁ, 11টা অঙ্ক আছে। এইবারে এখনো ইয়ে করার হয়নি তো তোমাদের? হ্যাঁ বলো বলো। আচ্ছা, এসিতে থাকলে ফর্সা হবে, এই থিওরিটা ভুল। যেমন আমি যদি এসিতে ঢুকে যাই ফর্সা হয়ে যাবো, তা হয় কখনো? ও হ্যাঁ, কয়দিন পরে এই ব্যাপারটা কি বলো, যারা ছায়ার মধ্যে থাকে, রোদে যায় না, তাদের স্কিন ওই মেলানিন তৈরি হয় না, তারা ফর্সা হয়ে যায়। আবার যে রোদে 2-4 দিন ঘুরবে, আবার ত্বকে মেলানিন তৈরি হয়ে যাবে, দিয়ে আবার কালার ফিরে আসবে। সবাই এখানে কাল, অসম্ভব। হ্যাঁ, মানুষের আসল কালার কারণ না, ওটা ওই স্থান ভিত্তিতে হয়, বুঝতে পেরেছো? সবার সমান হয় না। না হয় পরে, এই আর গল্প করতে হবে না। সমীকরণ, চলের মান, হ্যাঁ আচ্ছা, এক 5 আর 7 বলে, তাই না? না, আচ্ছা সমীকরণ আছে। আচ্ছা এক নাম্বার তাহলে আর করালাম না, ওটা করা আছে যখন বা দিন। 2 থেকে x + 5 সব সেম অঙ্ক, চিন্তা নেই। x + 5 = 25। অঙ্ক আসবে না তো পরীক্ষায়, এগুলো শিখলে পরের অঙ্কগুলো পারবো। হয়ে গেল তো? নেই তো।
সিলেবাস কভার হবে কি করে? যেভাবে হয় দু একটা এক্সট্রা ক্লাস লাগলে করাবো, চিন্তা নেই। ছোট বড় ওইদিকে আছে। এই দেখো, এখানে যে বক্সটা খালি থাকবে সেই বক্সে আমাদের মান লিখতে হবে। সর্বপ্রথম লেখা আছে এক্স প্লাস 5 সমান 25, এক্স প্লাস এক্স সমান 8। তাহলে এক্স এর মান যদি আমি 8 বসাই, তাহলে 8 যোগ 5 মানে 13, 25 সঙ্গে সমান হচ্ছে না, তাহলে সিদ্ধ করছে না। এরপরে রিমি বলবে। হ্যাঁ বলো। ব্যাপারটা হচ্ছে কি বলতো, সমান সমানের এদিকের মান আর এদিকের মান সমান হতে হবে। এখন এদিকের এক্স এর মান তো আমি জানি না, ওই জন্য বইতে বলে দিয়েছি এক্স সমান 8 বসাও। তাহলে এক্স সমান 8 বসালে 8 যোগ 5 মানে কত? 13। 13 আর 25 সমান সমান না, তাহলে এক্স এর মান 8 বসানো যাবে না, ওই জন্য না লিখেছি, সমীকরণ সিদ্ধ নেই। রিমি বলবা এক্স প্লাস 5 সমান 25 সমীকরণটা সিদ্ধ হবে? হবে না। কেন হবে না? তুমি তো না বলে করে এনেছো বাড়ি থেকে, তুমি তো না লিখে নিয়ে এসছো, তাহলে হ্যাঁ আর একটা উত্তর দিয়ে দেবো, তুমি শুনবা। এই যে দেখো, এখানে এক্স এর মান কত বলেছে? 10। তাহলে এখানে এক্স এর মান 10। 10 যোগ 5 কত হয়? 15। 15 কি 25 এর সঙ্গে সমান হয়? সমান না, তাহলে এটা সিদ্ধ হচ্ছে না। বুঝে গেল? আচ্ছা তুমি বলো দীপঙ্কর, এইটা এক্স এর মান 15 আছে, হবে না। কেন হবে না? বলো দীপ, কি বুঝতে পারছো? বোঝা লাগে, তাই তো। তাহলে এখন সায়নের কাছে আসা যাক। বলো সায়ন, এই সমীকরণটা y এর মান 2 হলে সিদ্ধ হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে না, কি করে বুঝলে? কি করে বুঝলে হবে না? এর পরেরটা অরিজিৎ বলবে। বলছে কি y এর কোন মান নিলে সিদ্ধ করবে? মানে কত থেকে একবার দিলে 11 হবে? 12 থেকে একবার দিলে তার y মান কত হবে? 12। হয়ে গেছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এরপরে চলে আসি আইএক্স। আইএক্স বুঝলি বলো, আইএক্স এরটা হবে সিদ্ধ? হবে না। শুভ্র বলো পরেরটা। কেন? আচ্ছা কোশ্চেন যখন ওর ওই উত্তর দেবে, হ্যাঁ বাকি দিয়ে বলার কোনো দরকার নেই। এবার অয়ন বলো, বলে এটা কত হবে এক্স এর মান? সিদ্ধ করতে বলেছে। হ্যাঁ এক্স এর সঙ্গে 12 গুণ করলে 24 হয়। 4 এর সঙ্গে কত গুণ করে 24 হয়? 6 হবে। তাহলে যারা যারা করে আনোনি তারা টুকে নাও, অনার হয়েছে সব। হ্যাঁ
এর সবাই শিখলে এর পরের অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, সামনের বার ভীষণ কাজে লাগবে। কার? হ্যাঁ তোমরা স্প্রে দিয়েছো না? ওই যে ওরা ঘর উঠেছে। আচ্ছা তোমার একটা কাজ করো, যাদের যে টোকা হয়ে গেছে না তারা হচ্ছে ওই পেজ উল্টে নাও অঙ্ক বইয়ের, যে এই যে ছক গুলো আছে না চারের হচ্ছে প্রথম ছকটা টেনে ফেলো খাতায়, এটা ভাগা ভাগা করে টানবো তাহলে হবে। হয় বাচ্চারা পারবে না, বাচ্চারা না পারলেই সমস্যা। হ্যাঁ আমি ওসব ভয় পাই না, আমি করছি নিজের জন্য, চাপে কেন? হ্যাঁ বলো। মানে এই কোশ্চেনটা না আমি একদম আমাদের মাস্টারকে করেছিলাম, মাস্টার বললো যে দেখ টাকা নিয়ে কদিন চুপে থাকবি, কি করবি টাকা নিয়ে, মানে কি করবো টাকা নিয়ে? বলছে কে যার ইচ্ছা হবে সে থাকবে, যার ইচ্ছা হবে না মানে যার থাকার ইচ্ছে সে নিজে জিজ্ঞাসা করে থাকবে, সে আদায় করে নেবে যে এটা করে দিতে হবে, আমি আছি করে দাও, বুঝতে পেরেছো? যে চলে যাওয়ার সে কিছু না বলে এমনি চলে মানে সে যাওয়ারই ছিল, বুঝতে পারলো? সুতরাং এই নিয়ে ভেবে কোনো লাভ নেই আমার। চলে এসছে ডেকনিতে দিয়ে আসি আমি, দাঁড়াও আসছি আসছি আসছি। হ্যাঁ ওই যে কালকে হাড়ি গুড়ি এনেছিলাম। একটুখানি গেছে চিল্লামিল্লি শুরু।
তাই ঝাঁটা আনতে হবে তো। বলো না কি হয়েছে কেন? হতেই পারে, আমি কি করবো? আগের দিন 5 হয়ে গেছে। ক্লাসটা একবার দেখে নে ভাই, ছোট ক্লাস একটু করে। 1 ঘন্টা তো হবে। বলো কি দিবা, কালকে তো দিলে আমাকে। গোলাপটা গেল কোথায়? ও প্রীতমকে দিয়েছি না, কালকে খুব খেটেছে প্রীতম। হ্যাঁ ওই সময়টাতে খুব দরকার ছিল। তারপর ওই তো শুভজিৎ এলো, গৌতম এলো না, পরে আছে খেয়ে দিয়েছে কলেজ থেকে, একবার খেয়ে এলাম তো আমি। কোথায় না ওহো নেমন্তন্ন, হ্যাঁ বলা যাচ্ছে নিমন্ত্রণ করতে হয় না, নিমন্ত্রণ করতে কাজে যারা হচ্ছে পর হয়, নিজেদের লোককে আবার নিমন্ত্রণ করতে হয় তাড়াতাড়ি না। ব্যাপারটা ওই হয়েছে, অনেকগুলো কারণ ছিল কালকে। প্রথমবার করলে এগুলো হয়, যেমন তোমাদের প্রথমবার অঙ্ক হয় না, আমাদের প্রথম অনুষ্ঠান হয়নি ভালো করে। ভালো লেগে না, এটা এবার একটা প্ল্যান ছিল যে হাতে করে খাওয়াবো, ঠিক আছে, এটা আমি হাতে করে খাইয়েছি, এটা একটা সন্তুষ্টি না ওসব। হ্যাঁ পরের বার থেকে হচ্ছে ওই, শোনো শোনো, এই পরের বার থেকে ওই ওই ব্যাচ টু ব্যাচ করবো। মানে সকালবেলা পড়তে ব্যাপারটা আছে কেমন বলতো, ধরো সকালবেলা অনেকে কাল কিন্তু আসেনি, কিন্তু তারা কিন্তু সকালবেলা ঠিক পড়তে চলে আসে, তোমাদের সেটা হয়নি, উঁচু ক্লাসে হয়েছে, অনেক তাড়াতাড়ি চলে গেছে। আর ব্যাচ করলে সুবিধা কি বলতো, হয়তো সে আমার ওই একটা উদ্দেশ্য কমপ্লিট হয়ে গেছে, দিনের মোহ থাকে না, সেটা আলাদা বিষয়, কিন্তু ঠিক আছে। পরিস্থিতি যদি না দেখে কি করবো আমি, সবারই তো কোনো না কোনো যে অনুষ্ঠান, স্কুলের অনুষ্ঠান থাকবে, স্কুল ছেড়ে দিতে আসার দরকার নেই। হ্যাঁ কি হবে বৃহস্পতিবারে? বলছি বৃহস্পতিবারে শিখতে, সামনে আবার রুটিন চেঞ্জ হয়ে যাবে। এটা রুটিন ওটা হচ্ছে সবার কাছে পড়তে গিয়ে যেটা ঠিক হয়। ধরো তুমি এইটা তো বিভিন্ন মাসের কাছে পড়তে যাবো সবাই, এখন সবার কাছে রুটিন ঠিক করতে যে হ্যাঁ এখানে এটা হবে, এমন কোনো নির্ধারিত নেই, ওখানে রুটিন নিয়ে তো প্রবলেম হয় বছরের শুরুতে, সব থেকে সমস্যা রুটিন। আচ্ছা চারে তোর তো হয়ে গেছে, কাঠটোকা বাকি আছে, বাহ সবার হয়ে গেছে। আচ্ছা দেখো চারের কোশ্চেনটা টোকো, চারের ছক টোকো, চারের একের ছক টোকো, টোকা হয়ে গেছে, বাহ দুটো কিছু। আচ্ছা আমি এখানে শুধু একেরটাই করাবো, তারপরে 5-এ চলে যাবো। হ্যাঁ একের পরে 5-এ চলে যাবো। তোমাদের হচ্ছে তোমাদের স্যারের দোষ, তাহলে ভুল হবে, অনেক জিনিস আছে তোমরা নিজের সময় বুঝতে পারবে না, ঠিক আছে, অঙ্কের হতে পারে, বিভিন্ন সাবজেক্টের হতে পরবর্তী থেকে বুঝতে পারবে, এটা হয়। খাতা লিখতেই পারো না, পুরো খাতা পেজ শেষ।
চাকদার গোবরটা না আচ্ছা এবার শোনাই, 4-এর 1-এর কোশ্চেন একটা সমীকরণ দিচ্ছে, দেখো কি দিয়ে সমীকরণে পি প্লাস 12 সমান 20, তাই না? কম্পিউটারে তোমরা এক্সেল শিখেছো কোনোদিন? কম্পিউটার থেকে এক্সেল শিখেছো? হাত তুলছো। এক্সেল এর নাম শোনো নি? এক্সেল মানে কিছুই না, দেখবা যে তুমি ওই যে রুটিনের ছক কাটা দেখেছো? তোমার আগে অঙ্ক করতে হবে, দেখাচ্ছে এই যে ডিসেম্বর মাসে এক ঝলক দেখাবো। এই ভালো করে দেখো, এই যে ব্যাপারটা হচ্ছে, দেখো ধরে এখানে লেখা আছে বাবা, এই দেখো এরকম ছিল 1 2 3 1 2 3। এখন প্রশ্ন তাহলে এই ক্ষোভটাই কি হবে? এই কোটা হবে যে, হ্যাঁ এই দুটোকে তাহলে গুণ করে এটা হবে 4, তাহলে এই কোটা কত হবে? এবার 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 এই কোটা এইটা এটা গুণ করে 6, এটা এটা গুণ করে হয়ে গেল। এবার শোনো, এবার এবার এইবার এখানে এবার এই জিনিস এখানে সেম দেওয়া আছে, এখানে কার মান বলে দিয়েছে, কার মান বলে দিয়েছে, এটা পি এর মান বলে দিয়েছে। তাহলে এই সেলগুলোতে মানে এই ঘরগুলোতে পি এর মান বসিয়ে মান বার করতে হবে। আজকে পি প্লাস 12, এখানে পি এর মান কত? তাহলে 1 যোগ 12 মানে 13। এটাই হলো, অহনা বলবে এটাই কত হবে। কান ধরে উঠে ধরো তো, অনেকবার কতবার মনে করতে হয়। হ্যাঁ 18, ওই যে এখানে এখানে পি এর মান কত? এই সেলে পি এর মান 6, তাহলে 6, তাহলে পি এর জায়গায় 6 বসাও, 6 যোগ 12 মানে 18, বাকিটা করে বলো। হ্যাঁ বলো বলো, মানে 20 টাকার কাজ হচ্ছে কি, কোন পি এর কোন মানটা সিদ্ধ হচ্ছে, তোমরা করো। বললাম যে 2 ওখানে কি হতো, পি ওখানে পি প্লাস 20 আছে না, তাহলে এর মানটা হচ্ছে কি পি এর কোন মানের জন্য উত্তর 20 আছে। তো তোমরা খাতায় হচ্ছে পুরো ক্যালকুলেশনটা করো, বুঝতে পেরে যাবে। করো দাদা শুভ্রকে বলি আগে। হ্যাঁ দাঁড়াও, কি হয়েছে শুভ্র বলো। 13, ওই যে পি এর মান কত, ওর মাথার উপরে কত লেখা আছে পি এর, আরে বাবা 13-র উপরে, তুমি তো 13 দেখছো, 13-র উপরে কত? এক কি জিনিস, এক হচ্ছে পি এর মান, পি এর মান 1, তাহলে এখন নিচের লাইনে কি লেখা আছে পি প্লাস 12, তাহলে পি এর মান এবার 1 বসাতে হবে, কত হবে? 13। হ্যাঁ 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 এরকম হবে, এরকম এক এক করে বেড়েছে, তাহলে এক এক করে করো 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 করো। কেন 24 হবে? যোগ করতে বলে তো, পি প্লাস 12 আছে, পি এর মান 2, তো 2 যোগ 12 মানে 14। ওটা 18, সেটা ও করছে, তুমি চিল্লাচ্ছ কেন? লোকের কথা শুনে কনফিউজ হয়ে যাবে না, নিজেরটা হয়ে গেল তোমার। তাড়াতাড়ি 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 করো, এক এক করে বেশি আছে, এক করে বসিয়ে দিলে তো হয়। 12 10 কে হনুমান যোগ করতে হবে। করো না, মাথা খারাপ হবে। এই আচ্ছা ভালো করে দেখো, এই যে তাহলে এখানে যদি পি এর মান 2 হয় তাহলে কত হলো 14, পি এর মান 3 হলে 3 12 15, তাহলে এবার দেখো সব করে এক এক করে বেশি আছে না, এক এক করে বাড়ি, তাহলে 16 17 21 22। এইবার প্রশ্ন হচ্ছে যে পি এর কোন মানে সমীকরণটা সিদ্ধ হলো, কত লেখা আছে 20, তাহলে পি এর মান যদি 8 হয় তাহলে সমীকরণের মান সমান 20 সিদ্ধ হচ্ছে। এখানে সেটা আচ্ছা বলেছে কি নিচের ছকটি পূরণ করি, চলসংখ্যার কোন মানের জন্য সমান চিহ্নে দুদিকের মান সমান হচ্ছে, সেটাতে গোল দিই। তাহলে চলরাশির কোন মানের জন্য সমান চিহ্নে দুদিকের মান সমান হলো 8, হ্যাঁ গোল করে দাও, বোঝা গেল।
আচ্ছা এবার তোমরা হচ্ছে করো, দুয়েরটা করে দেখো, দুয়েরটা করো, বইতে না খাতাতে করো। তুমি করো, দুই করো, দুই। সিক্স এ মানে কি 6 আর এম গুণ আকারে আছে, গুণ করো। হ্যাঁ দুয়েরটা ওই 6m, 6 মানে কি 6 এর সঙ্গে এম গুণ আছে, তিনেটা বাই আকারে আছে, টি এর মান উপরে আছে, নিচে 5 আছে। হ্যাঁ যোগ কেন, 6m আছে তো, 6 সঙ্গে এম গুণ আছে, এম এর মান কত, উপরে প্রথমে 1 আছে, তাহলে ওখানে 6 গুণ 1 হবে, 6 একে 6, তিনেরটা টি উপরে আছে, তাহলে প্রথমে কত হবে 1/5, তারপরে 2/5, এই করে করে দেখবে যে কোন মানের জন্য 2 হচ্ছে কাটাকুটি করে। হবে তো, কিন্তু ওই 20 তো বেরোবে না, দুদিকের মান তো সমান হবে না। হ্যাঁ গুণ করতে, এ তো 6m আছে, 6 আর m গুণ আকারে আছে, করো 6 কে 6, তারপরে করো, তোমার হয়ে গেছে। বাহ, অয়নের কি খবর, হয়েছে তো, তাহলে আমি মুছে ফেলি, ওর ছকটাকে টুকে ফেলি। তিনেরটা বাড়িতে করবো না, দেখি সহজ, এবার করতে হয় নাকি, তিনেরটা তো সহজ করতে হয়, কি গো। হ্যাঁ এ তো তাও দেখলে, এরপরে তো আরো দেখবো। ভালো, আচ্ছা ভালো ভালো, এখানে এম আছে না, যারা যারা বুঝতে পারো দেখে নাও, তাহলে এম এর মান এখানে কি আকারে হবে, গুণ আকারে, তাহলে প্রথমে এম এর মান কত 1, তাহলে 1 দিয়ে 6 গুণ করলে 6, এম এর মান 2, তাহলে 6 দুগুণে 12, তাহলে নামটা 3 6 24 30 36, তাহলে বোঝা যাচ্ছে দেখো 6 এই এম এর মান যদি 48 হয়, সরি 8 হয়, তাহলে টোটালের মান 48, তো সিদ্ধ হচ্ছে। হ্যাঁ আর করতে হবে না। এবার 5-এর কোশ্চেন তো লেখা আছে বীজে গোল করি। হ্যাঁ আচ্ছা, বীজ মানে ব্যাপারটা কি বলতো, এই যে অঙ্কটা করলাম, ওকে এই অঙ্কটায় 6m = 48, তাহলে m এর কোন মানে 48 এলো, বলো m এর কোন মানে 48 এলো, m এর মান 8 হলে 48 আছে, তাই তো, তার মানেটা তাহলে 8 হচ্ছে এই সমীকরণের বীজ। তুমি কিছু বলতে চাও, ওটার জন্য হ্যাঁ সমীকরণ সিদ্ধ হচ্ছে, হ্যাঁ 5-এর প্রথমটা 1 হবে, ইচ্ছা অঙ্ক হবে না, ভালো যেন দেখছি তো, হ্যাঁ হ্যাঁ এনা 3 করতে বলেনি তো, 5-এর, আচ্ছা শোনো 5-এর কোশ্চেন না ছক টুকবো, এই শোনো 5-এর যে ছকটা আছে খাতায় টুকে বলে, রাফে গিয়ে ক্যালকুলেশন করে ওখানে, আচ্ছা টুকতে হবে না, আমি বল সহজ হয়ে যাবে, মুখে মধ্যে চুল চলে আসতে পারবো, লেখো তা হতে পারে। এই 5-এর দেখো এখানে অনেকগুলো ছক আছে না, নাম্বার দেওয়া নেই, সাইডে হচ্ছে রোমানের নাম্বার দিয়ে নাও,
যা ভালো লাগে দিয়ে নাও, আমি তো রোমানে দিয়েছি তাই জন্য বললাম রোমানে দাও। অঙ্ক এমনি আছে হ্যাঁ এবার আমি বলছি শোনো। আচ্ছা আমি উদাহরণ দিই। বিষয়টা হচ্ছে যে মাখনের নাম শুনেছো, ঘি মাখন। এখন দেখবো ইন্টারনেটে সার্চ করলে ঘি কে আবিষ্কার করেছিল পেয়ে যাবো। প্রশ্ন হচ্ছে কি সেই কি আবিষ্কার করেছিল? জানি না। অঙ্ক যদি বেসিক করে বলতে হয়, অঙ্কের যে বিভিন্ন পদ্ধতি আছে, অঙ্কের বিভিন্ন পদ্ধতি বিভিন্ন মানুষ আবিষ্কার করেছে, কোন নির্দিষ্ট ব্যক্তি অঙ্ক আবিষ্কার করেন। আর জোরে শূন্য আবিষ্কার করেছিল অবশ্যই। বলতে পারলাম স্যার যদি বলে অঙ্ক এই লোক আবিষ্কার করে, তাহলে আমার তো মনে হয় ভুল হয়েছে। তবে একটা জিনিস খুব বেসিক আছে, যে দার্শনিক ছিল অ্যারিস্টটল, সেই সময় থেকে মানে সে হচ্ছে আজ পর্যন্ত সব থেকে বিখ্যাত দার্শনিক। সে মোটামুটি সায়েন্সের থেকে শুরু করে মানে যত সাবজেক্ট আছে সব বিষয়ে তার বিরাট জ্ঞান ছিল। মানে আজকের দিনে গুগল ছিল অ্যারিস্টটল সেই সময়। এডিসন মানে ছিল বাল্ব। থমাস এডিসন, আলভা থমাস এডিসন। আচ্ছা, তাহলে তিনি বলে গেছিলেন যে এইভাবে ক্যালকুলেশন হয়। তারপরে গ্যালিলিও বৃত্তর জিনিস ক্যালকুলেশন বছর আবিষ্কার করেছিলেন। কি বলতো, প্রথমবার বলেছিলাম সব হয় না। তোমরা আজকের দিনে যেগুলো পাচ্ছ ভালো করে বুঝবা, সেগুলো আবিষ্কার করতে অনেক টাইম লেগেছে। যেমন বেশি না, বিগত 10 বছর, তাই না? আজ থেকে 15 বছর আগে দিগনগর থেকে একটা হ্যালো করা খুব কষ্টকর ছিল। 15 বছর আগে কত বছর হবে? 2010 সাল। আচ্ছা 20 বছর আগে বাদ দিয়ে তখন চাও ছিল না। মানে হ্যাঁ, দিগনগরে যে আমার বাড়ির সামনে রাস্তা ইটের ছিল, লাল। আর ঝোপ জঙ্গলে ভর্তি ছিল, ঝোপ জঙ্গল বেশি ছিল। ঠিক আছে, তারপরে ফোন এলো। যাই হোক, এবার চলে আসে অঙ্কে। দেখো 5-এর 1-এর কোশ্চেনটা এক্স এর মান বার করো তো দেখি খাতায় কেমন পারো। শুধু লিখে রেখেছে আবার খাতায় করে দেখো। এই 1-এর অঙ্কটা 2x + 3 = 5, এখানে খাতায় ঢুকে x এর মানটা বার করে দেখো দেখি কেমন পারো। 1-এর অঙ্কটা না, মনে করা যাবে না। মনে করা যাবে না, অন্য কারণ আছে, রাফ করতেই হবে, কারণ তুমি আমার ছোট নেই। ওটাই তো ওটাই রাফ, অঙ্কের মধ্যে অঙ্কটাই তো রাফ। এক্স এর মান বার করতে হবে, করো দেখি কেমন পারো। এটাই অঙ্ক, এটাই রাফ, সবই একই। করো করো করো। এই অঙ্কটা করার পরে বিজ্ঞান শুরু করব। আসল অঙ্ক তো 2 দিন পরে শুরু হচ্ছে। এই তো ঠিক আছে। কি হচ্ছে? সুন্দরীটা খুঁজে পাওয়া যাচ্ছে না, দাও তো। দাদা পরে আছে, খুঁজে নেবো। সুন্দরীটা খুঁজে পাওয়া যাচ্ছে না তো, ওখানটা আছে না? দাদা গৌতম এসে গৌতম আসবে না। আরে গৌতমকে নিয়ে কোনো প্ল্যান ছিল না, যখন ফোন করলো গৌতম চলে এলো। আমাদের ইগো মিগো নেই আমাদের, চলে হঠাৎ করে। কোন দাদা? কাকে লজ্জা পাচ্ছিল বলতে? ও বললো ভেতরে ছেলেপিলেরা আছে, থাক। তারপর মানে সুজিত এলো। লজ্জা পেলে আমি কি করবো? খেয়ে দিয়ে এসছি বাড়ি থেকে, আর করতে পারছি না। হ্যাঁ
আচ্ছা, বদনাম করো বদনাম করো। ও কেনা জল বলে তেতো। হ্যাঁ হ্যাঁ, দিঘির জলে সব থেকে টেস্ট বেশি হবে, আর মানুষ যেটা খায় সেই সব টেস্ট বেশি ওখানে। ওই এক একটা হয়ে গেছে, সব হয়ে গেছে। আচ্ছা এক একটা করে দেখি। 2x প্লাস 3 ইজ ইকুয়াল টু 5, অহনা বলবে কি করবো? অহনা অহনা বলো অহনা। দাও, মনে রাখবো এক্স প্রথমত যেগুলো যোগ বিয়োগ আকারে থাকে সেগুলো চাই, তারপরে গুণ আকারে যেগুলো থাকে চলরাশির সঙ্গে সেগুলো চাই। এখন বলো কি করবো? মাইনাস 2x কেন? 2x ইকুয়াল টু যেটা 5 মাইনাস 3, ঠিক? ও সেটা ও তারপর বলো, এদিকে ক্যালকুলেশনটা করে নেবো তারপরে লাইন হবে আবার। তাই কি লিখবো? 2, আচ্ছা, বা x ইকুয়াল টু 2 বাই 2 কাটাকাটি করলে বা x এর মান কত হলো? পারি গাছ। কোনগুলো গো? কোথায়? না না, এগুলোকে ভালো করে করে আনো। পরের দিন হচ্ছে কোষে থেকে 22। ও আচ্ছা, আরেকটা অঙ্ক আছে আমি বলি, ওই নিচে করি 22.2 করে আনবো। পেজ নাম্বার, হ্যাঁ 22.2, আগে কোষে থেকে করবো তারপরে। আচ্ছা তাহলে এখানে হচ্ছে পেজ নাম্বার 254 এর 4-5, আর হচ্ছে পেজ নাম্বার 258 এর নিচে নিজে করি 22.2। কি হলো, হাসি কেন? শুধু 4 আর 5, হ্যাঁ, আর হচ্ছে থেকে নিচে করি 22.2 পুরোটা করে আনবো। হাসি পাচ্ছে। লেবু, এই তো লেবুর মধ্যে কিছু দিলে বিস্ফোরণ ঘটে, কি দিলে গো? তা স্যারকে দেখাতে বলবো তো। হ্যাঁ হ্যাঁ, স্যার করে দেখাতে বলবো। স্যার কি দেবো তাহলে বিস্ফোরণ ঘটবে? স্যার লেবুর মধ্যে খাবার স্তরে দিলে বিস্ফোরণ ঘটে? আরে বিস্ফোরণ মানে বোঝো তো কেমন গো? আমি কিন্তু আজ পর্যন্ত পড়ে নি এমন বিষয়। আমি যেটা জানি না বলছি, হ্যাঁ পাতি লেবু আমি বহু লেবু টেস্ট করেছি, কিন্তু শোনো এমন কোন লেবু পাইনি, বাতাবি লেবু পর্যন্ত আর কি, মানে 20টা বাতাবি লেবুর নাম শুনেছো তো, খুব টক পাইনি। তবে স্যারের শুনবে যদি বিস্ফোরণ হয় তাহলে বোম বানাবো আমরা, না? ও একটা সামান্য বিক্রিয়া ঘটে, ওই গ্যাস বেরোয় কার্বন ডাই অক্সাইড, আর কিছু হয় না, বিস্ফোরণ আবার, বুঝতে পেরেছো? বিস্ফোরণ মানে বোমের মতো ফাটে দ্রুম করে। আচ্ছা তোমাদের হচ্ছিল বোধহয় জীব বৈচিত্র্য। আচ্ছা আজকে শিক্ষক বই কে দেবে? এই ওটা তো ওই বলছি, ওই বই রাখার জায়গার একদম উপরে দেখো যে অ্যাটেন্ডেন্স সিট আছে, ওটা দাও। আচ্ছা আচ্ছা দেখো, আছে। বাহ,
শিক্ষক দিবসের দিন আছে ছেলেমেয়ের রাজা রাজা ভাব আছে না, ওই যাও খাও চলে আসবে। আর আমাদের মাসে এগুলো খাওয়াতো না, খুব কিপটে ছিল। আমার রোজ বলতাম স্যার ওই সূর্য বলছে স্যার খাওয়াতে। ঠেলায় পড়ে তারপর সে বহুত দিন পরে 1 মাসের কুকুরের মতো খেউ খেউ করার পর বলে আজকে খাওয়াবো। হ্যাঁ প্যাটি হয় না, এই যে প্যাটিস হয় না ওইটা। হ্যাঁ না হ্যাঁ শান্তিপুরে তো। আচ্ছা হ্যাঁ হ্যাঁ না না আমাদের একটা স্যার ছিল বললেই খাওয়াতো। স্যার বলতো খাচ্ছ খাও, যে না না ধরো আইসক্রিম খাইছে তো বলে খাচ্ছ খাও কোনো চাপ নেই, এই প্যাকেটের মধ্যেই ভরবা, ভরে যে দোকান থেকে এসে সেই দোকানে ডাস্টবিনে ফেলে দিয়ে চলে আমার বাড়ির সামনে ফেলবো না, তারপরে বেজকে খাওয়াতে হবে। অরজিৎ হ্যাঁ ওটা নষ্ট হয়েছে। টাকা দিয়ে আনতো, পাশেই দোকান ছিল, বেশি দূরে ছিল না। একদম মুসলমানের মতো আমি নেই। এবার ঠিকই ছিল সব, এখন দোকানদার যে ফুচকা বানিয়েছে আমি ক্যালকুলেশন করবো কি করে মানুষের সিঙ্গারাগুলো ওর থেকে বড়। বলো সায়ন দেবনাথ সায়ন বলো। না না আমি ওই বিরিয়ানি এই কারণে খাওয়াই না বা চাইনিজ ও খুব বাজে হয়, বাড়িতে করলে একরকম হয়, অনেক ভীষণ বাজে। সেদিনকে সব থেকে বাজে ওই দিনই তৈরি হয়। দাও 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 অশি বছর দেখা যাবে। চাতান আমার কি তাতান কে তাতান ডাক নাম, তাহলে অফিসিয়াল নাম কি পড়ে তো হ্যাঁ শেখর ঘোষ। আমি যখন তোমার দেখলাম ঠান্ডা একটা জলের বোতল একটা চিপসের প্যাকেট নিয়ে ওই ডাক্তারখানা মাঠের দিকে যাওয়ার কথা বলছিল, দিয়ে বললো ওখানে গেলে চিকেন খাবো, তারপরে এগিয়ে গেল। তো আমি তো বুঝতে পারলাম না। আচ্ছা ভালো হয়েছে, ঠিক আছে। ওটাই তো মানে ব্যাপারটা কি বলতো, ওই 7টার সময় টাইমটা আমার ভুলে গেছে, ওটা মানা করে দিতে হতো আমাকে, ব্যাচে ব্যাচে বলে সবাই 2 ঘন্টা করে টাইমে পেতে, ব্যাচে ব্যাচে বললে শুধু আমার জিনিসটা কমিটি তো আমি যেটা করি 5 সেপ্টেম্বরই করবো, ওটা হতো না। তাছাড়া তোমাদের শান্তি থাকতো একটা, ঠিক আছে। ও প্রথমবারে না হয়, চাপ নেই, পরে বার থেকে ঠিক হয়ে যাবে। আচ্ছা টপিক ডি বার করো। 344 344 কালকে এত স্প্রে দিয়েছে নিচে বারান্দা থেকে পুরো কাদা কাদা হয়ে যাচ্ছে না। ও 6 এর ছেলেপিলে এনেছে, 8 এর এনেছে, 9 এর এনেছে, আমি তো উপরে তুলতে দিইনি, সব নিচে স্প্রে করেছে। কি করবে, আমার 8 এর ব্যাচের অবস্থা খুব খারাপ, ভীষণ বাজে।
অনেক অনেক ব্যাপার থাকে। না না, ওসবও কিছু হবে। যারা পড়াশোনা করে তারা ঠিকই করে, যারা ফাঁকিবাজের আর্থিক পড়তে আসে না। একটা মেয়ে এখনো আছে, রোজ পড়ার আগে ফোন করে, আজ যাবো। আমি মনে মনে জানি আসবে না, সেদিকে আসেনি, সেই 5 মাস ধরে ফোন করছে, বুঝলে তো, এপ্রিলের পর থেকে ফোন করে, কিছু না দাদা, আমি শ্রেয়া বলছি, আমি যাবো। না আমি আর ঠিক আছে, এর পরের দিন বলতে হবে একবার। না না, আমি এই বছরে তো চিন্তাই নেই, নেক্সট ইয়ারে বলবো। 9-এ না, কারণ 9-এ প্রেশার আছে, না আসলে সোজা বাড়ি, আর আসবো না, কারণ ফেল করবো। হ্যাঁ, দুজন থেকে যাবে, সবাই আছে, 8 রেজাল্ট সবার ভালো হয়। যারা রেজাল্ট বানাতে চায় তারা রেগুলার পড়াশোনা করে আসে, ওরা চায় না আমি কি করবো। এখন কেউ যদি ভাবে যে আমি 25-এ 25ই পাবো অঙ্কে, তা সে তো আমাকে সেটা বুঝে নেবে, তাহলে 8-9 ও ঠিক আছে, চাপ নেই। ট্রেনেগুলো সব থেকে ছাগল, ওদের থেকে ছাগল কেউ নেই, কিন্তু হ্যাঁ ওরা একটু বোধ বুদ্ধি হয়েছে, এটা দেখে ভালো লাগলো। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আমাদের চলছে কোন অধ্যায়? পরিবেশের সংকট। ওরা না না, ওরা 11-এ উঠে দেখবে কেমন তেদনের মতো দৌড়ায় স্কুলে, দেখবো দেখবো। হ্যাঁ, সেম জিনিস সেম জিনিস, ঠিক বলেছো। এই শোনো, আজকে বলবো যে পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা। তাহলে পরিবেশ রক্ষায় গাছ কি ভূমিকা পালন করে সেটাই আমাদের জানতে হবে। হ্যাঁ, পড়ানো হয়নি তো, এটা ক্লাস 7-এরই তো বই। এই তো পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা, চলো কতগুলো আলোচনা করা যাক। দেখো, পরিবেশ রক্ষায় গাছের 6টা ভূমিকা আমরা প্রথমত পড়বো। সবার প্রথমে, যদি ঝড় ঝাপটা হয় তাহলে গাছ সেই ঝড়ের বাতাস আটকে দেয়, অনেক ক্ষয়ক্ষতি কমে যায়। আচ্ছা, 2 নাম্বার, যদি অতিরিক্ত বৃষ্টিপাত হয় গাছ কি করে, মাটির তলা থেকে জল টেনে আকাশে ছেড়ে দেয়। 3 নাম্বার, যদি প্রচন্ড খরা হয় গাছ কি করে, মাটির তলায় জল ধরে রাখে। 3 নাম্বার, গাছ যদি কোনো স্থানে থাকে সেখানে আমরা গরমকালে কি কি পেতে পারি, ছায়া পেতে পারি। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে কি, যেখানে গাছ থাকে না সেখানে কিসের সৃষ্টি হয়, মরুভূমি। আচ্ছা, তারপরে হচ্ছে মনে করো যেখানে আবার গাছ থাকে সেখানে আবার জনবসতি গড়ে ওঠে। আমাদের এখানে গাছ, ধরো কোনো একটা পাহাড়ের উপরে গাছ আছে আর কোনো একটা পাহাড়ের উপরে গাছ নেই, তাহলে কোথায় জনবসতি গড়ে উঠবে, যেখানে আছে। যেখানে গাছ নেই মানে ওটা থাকার জায়গা, উপযোগী জায়গা। গাছ থাকলে ধস হবে, ঠিক। আচ্ছা, এরপরে চলে আসি যে গাছের ক্ষেত্রে অংশ হয় কি কি, গাছ মনে করে যে কাঠের যে দেওয়াল হয়, ধরো দেওয়াল আমাদের কি, আমাদের দেওয়াল কি সিমেন্টের, যদি দেওয়ালটা কাঠের হয় তাহলে কি হবে, সাউন্ড আটকে দেয়। রাস্তার সাইডে যে গাছ লাগায় না সারি সারি করে, গাছ লাগানোর উদ্দেশ্য এই শুধু ছায়া দেওয়া না, গাছ কি করে সাউন্ডকে আটকে দেয়। হসপিটালে হরেন দেওয়া বারণ থাকে, হর্ন হর্ন, হ্যাঁ। আচ্ছা, সব থেকে বড় বিষয় হচ্ছে মানুষ বাদে অন্যান্য যে জীবজন্তু আছে বনের মধ্যে থাকতে পারে। হ্যাঁ, এবার বলছেন যে গাছ, মানুষের সঙ্গে যদি বাঘ থাকতে পারতো ভালোই হতো, থাকে না। আচ্ছা, এবার শোনো কতগুলো জিনিস তোমার এই শিক্ষক বই থেকে পড়বা, বার করো। এখানে একটু পুরোনো জিনিস, তাই আমি বেশি ডিটেলে যাচ্ছি না। আচ্ছা, সবার প্রথমে আছে, হ্যাঁ, মানব জীবনে গাছের ভূমিকা কি কি হতে পারে তা সারণী থেকে লেখো। 1 নাম্বার, 1 নাম্বার দাগাও। তাহলে গাছ না থাকলে কি হবে, বৃষ্টিপাত কমে যাবে, আর গাছ থাকলে কি হবে, যথাযথ বৃষ্টিপাত হবে, ঠিক আছে। আচ্ছা, ঝড় ঝঞ্ঝাতে ক্ষয়ক্ষতি বেড়ে যায়, কি হয়েছে গো তোমার, অনেক হয়ে গেছে না। আচ্ছা, বৃষ্টিপাত যথাযথ হয়ে থাকে, ঠিক আছে। এরপরে ঝড় ঝঞ্ঝাতে ক্ষয়ক্ষতি বেড়ে যায়, যদি গাছ থাকে তাহলে ঝড় ঝঞ্ঝাতে ক্ষয়ক্ষতি
অনেক কম হবে, তাই না? আচ্ছা বাকি পয়েন্ট গুলো পড়ে নেবা তাহলেই হবে। এবার চলে আসি হচ্ছে 3, অরণ্য কাকে বলে? না, 3 নম্বরে 4 হচ্ছে উৎপাদক কাকে? উৎপাদক মানে যারা সূর্যের আলোকে শোষণ করে নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে তাকে কি বলা হয়? উৎপাদক। কিন্তু কিন্তু এটা যদি একটু ভালো করে বলা যায় তাহলে এভাবে বলতে হবে কি, সূর্যের আলোকে যারা নিজেদের শরীরে রাসায়নিক শক্তি রূপে সঞ্চিত করতে পারে তাকে আমরা কি বলবো? উৎপাদক। যেমন গাছ সূর্যের আলো থেকে পাতায় কি সঞ্চয় করে? গ্লুকোজ। গ্লুকোজ। আচ্ছা 3, এই 5 খাদক কাকে বলে? খাদক কাকে বলে বলতো? যারা খাবার দাবার খায় তাদের কি বলা হয়? খাদক। আর যাকে খাওয়ায় সে হচ্ছে খাদ্য। ধরো আমি মুরগিকে খাবো, মানে হ্যাঁ বলার কি আছে? আমি যদি মুরগি বলে তোমার যখন আস্ত মুরগি আছে, আর চিকেন বলে কোনো একটা রেসিপি চলে আসে, এটা মানে কি? বাংলায় বলো পরিষ্কার, তাই না? তাহলে আমি ওটাই বলছি, ধরো আমি কোনো একটা মুরগির মাংস খাবো, তাহলে মুরগি কি হয়ে গেল? খাদ্য। আমি কি হয়ে গেলাম? খাদক। ঠিক। 6 চলে আসো, খাদ্য শৃঙ্খল কাকে বলে? আচ্ছা খাদ্য শৃঙ্খল ভালো করে বুঝবা, তোমাদের বইতে দেখো একটা সুন্দর ছবি দেওয়া আছে, দেখো লেখা আছে না প্রথমে ঘাস, এরপরে ঘাস ফড়িং, তারপরে ব্যাঙ, সাপ, ময়ূর, মানে কি একটা চেন সিস্টেমে চলছে, তাই তো? তো এটাকে কি বলছে? খাদ্য শৃঙ্খল। মানুষ যদি মরে যায়, এবার মানুষকে তো কেউ খাওয়ার লোক নেই। না না, ওটা তো সাধারণ মানুষের সঙ্গে হয় না, মানুষের একটা ধর্ম রীতি আছে। হ্যাঁ কি হয়েছে? আচ্ছা পরে কোশ্চেন আছে, দেখো সাদের কোশ্চেনটা কি বলছে? খাদ্য জাল বলতে কি বোঝো? আচ্ছা খাদ্য শৃঙ্খলা দেখো পরিষ্কার একটা সুন্দর লাইন আছে যে হ্যাঁ ঘাসকে ঘাস ফড়িংই খাবে। কেন ঘাসকে খরগোশ খেতে পারে না? ব্যাঙ ঘাস খায়? হ্যাঁ কবে থেকে? ব্যাঙ সাপ খায়? আচ্ছা ও না, তোমার কি বিজ্ঞান বলতে ভালো লাগে না? মানে লাগে না কেন? মানে কারণ কি? বিজ্ঞান তো ইন্টারেস্টিং। কারণটা কি সেটা তো বলতে হবে। কারণ খোঁজো তাহলে বুঝতে পারবো, কারণ পড়তে তো তোমাকে হবে, না তো পরবর্তীতে এগোতে পারবো না। আচ্ছা লেখো, এই লেখো না, দেখো এবার খাদ্য চালের ব্যাপারটা বলে দাও। এই বলো তো ঘাস কি কে খায় অরিজিৎ? গরু খায়। আর ঘাস ফড়িং খায়, ছাগল খায়, হরিণ খায় তো। না না, ওরা পার্মানেন্ট খাবার বলতে হবে, আমি তো ওটাই বলছি। হাতি খায় মানে কি বলতো, ওটা মেন খাদ্য হতে হবে, হবে না? তাহলে কি পেলাম? এই শোনো, তাহলে কি একটা খাদ্য স্তর থেকে প্রচুর প্রাণী খাদ্য সংগ্রহ করছে। তাহলে এক্ষেত্রে দেখো তোমাদের বইতে দেখো ছবি দেওয়া আছে, তো উদ্ভিদের পর লেখা আছে গঙ্গা ফড়িং, শুঁয়োপোকা, ইঁদুর, কাঠবিড়ালি সব করে ঘাস খাচ্ছে, তাই না? এরপরে দেখো এবার দেখো গঙ্গা ফড়িংকে আবার অনেকে খাচ্ছে। দেখো গঙ্গা ফড়িংকে ব্যাঙ খায়, টিকটিকিও খায়, বন বিড়ালও খায়, সাপও খায়। তাহলে কি একটা অংশকে বিভিন্ন আসবো। এবার দেখো শুঁয়োপোকাতে আসো, দেখো শুঁয়োপোকাকে টিকটিকি খেয়ে নেয়, ব্যাঙ খেয়ে নেয়, সাপ খেয়ে নেয়। তুমি যে 4টে পশু ধরে খেয়ে নিচ্ছ, তুমি মুরগিও খাচ্ছ, মাছও খাচ্ছ, খাসিও খাচ্ছ, ওটা বলছি। তাহলে খাচ্ছ কি খাচ্ছ না? না না না, তুমি আলুও খাচ্ছ, পটলও খাচ্ছ, ঝিঙেও খাচ্ছ, বেগুনও খাচ্ছ। তাহলে তুমি মাঝে সরপুটিও খাচ্ছ, চুনো মাছও খাচ্ছ, কাতলাও খাচ্ছ, রুইও খাচ্ছ, ইলিশও খাচ্ছ, চিংড়িও খাচ্ছ। হ্যাঁ তা চিংড়ি মাছ আমিও খাচ্ছি, অন্যান্য বড় বড় মাছও খেয়ে নিচ্ছে, এটাও খাদ্য চারিত্র, তাই না? আচ্ছা এরপরে এবার একটা জিনিস দেখো, এই যে ব্যাঙ, টিকটিকি, বন বিড়াল, সাপ, এদের সবাইকে দেখো একটা প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করে, তার নাম হচ্ছে বাজ পাখি। হলো?
তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, আগে প্রথম লাইনে কি বলছিলাম, একটা নির্দিষ্ট শৃঙ্খল পেয়েছিলাম, কিন্তু এই লাইনে কি পেলাম, একটা নির্দিষ্ট খাদ্য স্তর থেকে বা শক্তি স্তর থেকে প্রচুর প্রাণী খাদ্য সংগ্রহ করে, ফলে কি হয় যে রেখাগুলো, শোনো, যে রেখাগুলো আমরা চিত্র আঁকতে গেলে যে রেখাগুলো তৈরি করি, দেখা যায় কি সেটা জাল সৃষ্টি করছে, যেটা আমরা কি বলবো, খাদ্য জাল। লেখা আছে বলতে খাদ্য শৃঙ্খল অন্য খাদ্য শৃঙ্খলের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে যে জালের গঠন তৈরি করে তাকে বলা হয় খাদ্য। ঠিক আছে, আচ্ছা এবার শোনো, খাদ্য জালের বৈশিষ্ট্য করতে হবে। খাদ্য জাল বহুমুখী হয় কিন্তু খাদ্য শৃঙ্খল একমুখী। খাদ্য জালে পুষ্টি স্তরে বিভিন্ন স্তরে আন্তঃ সম্পর্ক এবং একাধিক খাদক থাকে, আর 3 জীব বৈচিত্র্য বেশি হয়। যেমন দেখো আমাদের যদি সব থেকে বলতো আমাদের সব থেকে কাছের জীব বৈচিত্র্য কি হতে পারে? আমাদের শরীর। আমাদের শরীরের মধ্যে যে অন্ত্র আছে, অন্ত্রের মধ্যে ইকোলাই থাকে, ব্যাকটেরিয়া থাকে। আমাদের পেটের মাথার মধ্যে উকুন থাকে, পেটের মধ্যে কৃমি থাকে, মানে 100% থাকে, সবারই থাকে তার জন্য, তাই না? আমাদের শরীরের উপরে ব্যাকটেরিয়া ভাইরাস থাকে, যেখানে যেখানে চুলকায়, জীবের কথা বলছি, যেখানে যেখানে চুলকায়, এই যে ও দেখো নাক চুলকাচ্ছে, ওটা বলছি, তাই যেখানে যেখানে চুলকানি হয় মনে রাখবা সেখানে সেখানে কি হচ্ছে, ম্যাক্সিমাম ছত্রাক, ব্যাকটেরিয়া ওভাবে বাসা বাঁধে না, ছত্রাক হচ্ছে। তাহলে কি আমাদের শরীরের মধ্যে বিভিন্ন ধরনের জীব আছে। হ্যাঁ 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 100% তো ঋত্বিক গা চুলকায়, এবং কি করে গা চুলকাবে, এটা জীব। ব্যাপারটা তুই যে বললি না ডেড সেল, ডেড সেল যখনই হাতের উপরে থাকবে তো সেখানে সেটা পচে গেছে, নষ্ট হয়ে গেছে, ওখানে ছত্রাক জন্মে অল্প অল্প করে, ওখানে ব্যাকটেরিয়া সংক্রমণ হবে। তাহলে এখানে দেখো কত রকম জীব নেই কেউ, ব্যাকটেরিয়া একটা জীব, আমার নিজে একটা জীব, উকুন একটা জীব, তারপরে পেটের মধ্যে ফিতা কৃমি, গোল কৃমি ইত্যাদি জীব। কৃমি সবার শরীরে নেই, বাচ্চাদের শরীরে যারা মাটিতে খেলা করে তাদের বেশি হয়। তুই মাটিতে ঘুরে ঘুরে গোদ কৃমি, এই দাঁড়া, গোদ নাটক গোল, গোল কৃমি। গোদ হচ্ছে দেখবো পা মোটামুটি কোলবালিশের মতো ফুলে যায় অনেকটা, ওটাকে বলে গোদ। গোদ বা ফাইলেরিয়া, ঠিক, ফাইলেরিয়া, এটা ফালতু হবে। আচ্ছা 9 পয়েন্ট, 9টা 9 কোশ্চেনে 7 8 দিয়েছি, 9টা। এটি বনভূমি খাদ্য শৃঙ্খল উদাহরণ দাও। আসতেই পারে। আচ্ছা এর পরের পেজে চলে আসো। আচ্ছা 14 নাম্বার না লাগবে, 14 লাগবে না। 15 জলচক্র কাকে বলে? আচ্ছা জলচক্রের বৈশিষ্ট্য কি বলতো? খুব সহজ জলচক্র, কেননা জলচক্র কি আমাদের শুরু করবো কোথা থেকে, বাষ্পমোচন থেকে। মানে প্রকৃতিতে গাছ আছে বিভিন্ন ধরনের, বাষ্পমোচন করে, পুকুর, খাল, বিল, নদী, নালা, সেখানে জল বাষ্প হয়ে যায়, বাষ্প হয়ে আকাশে কি তৈরি হয়, মেঘ তৈরি হয়। এবার হচ্ছে মেঘ যত উপরের দিকে যায় ঠান্ডা হতে থাকে, আর ঠান্ডা হলে হয় কি জলকণাগুলো কাছাকাছি চলে আসে, যে জলবিন্দু তৈরি করে, আর জলবিন্দু তৈরি হওয়ার পর সেটা টপ করে ঝরে পড়ে, এটাকে আমরা কি বলি, বৃষ্টি। তাহলে এইভাবে কি ধীরে ধীরে, আচ্ছা আকাশে মেঘগুলোতে না বরফের চাঙড় আকার থাকে, জানো তো, দেখবা যে শিল পড়ে, তাহলে আকাশের উপরে বরফ জমছে। হ্যাঁ ওরা নেমে আসে তো, ওই যে ভেঙে যেটা পড়ে সেটা হচ্ছে নেমে আসে। নিচে ছিল না একটা বুড়ি ঝাঁটা বুড়ি বলে গোবর ঝাড় দিত। অনেক গাছ আছে, অনেক উপরে ইন্ডিয়া। কিসের থেকে? ওটা বায়ুমণ্ডলের উপরে যেতে পারবে না, ওটা বায়ুমণ্ডলের উপরে যেতে পারবে না। মানে কি বলতো, জলের মধ্যে শোলা ফেলে দিয়ে যে ঘটনা ঘটে ওটা সেরকম। পরবর্তীতে মনে হচ্ছে প্লবতা আছে, প্লবতা বড় বুঝতে পারবে।
জলের মধ্যে হচ্ছে, হ্যাঁ আমি উদাহরণ তো দেখিয়েছিলাম প্র্যাকটিক্যাল করে, বোধহয় জলের মধ্যে ডিম ছেড়ে দিলে ডুবে যায়, 4 চামচ নুন মেশানোর পরে কি ডিম ভেসে যায় না? কেন হয়? প্লাবনের জন্য হয়। তাহলে এইটা দেখেছি, তোমাদের দেখো। ঠিক আছে, চলে আসিস হলো জলচক্রের গুরুত্ব। যেমন বলতো ওই যখন জল মানে ইয়েটা পড়ে বড়, যদি অনেক বড় বড় আকারে পড়ে তাহলে নিচে আস্তে আস্তে ছোট ছোট বরফ হয়, কিন্তু যদি ছোট ছোট বরফ আকারে পড়ে নিচে আস্তে আস্তে সেটা জল হয়েছে, গরম। আচ্ছা 15-র পরে চলে আসি হচ্ছে সহিষ্ণু 19, যে তোমার বাড়ির আশেপাশে কোন কোন গাছ, 19 এই 21 পরিবেশ দূষণ রোধে গাছের ভূমিকা, কটা বলবা? 3টে। আচ্ছা এবারে চলে আসি হচ্ছে 24 ভূমিক্ষয়ের 2টি ক্ষতিকর প্রভাব। আচ্ছা এটা লাগবে, ছেড়ে দাও, 24 কেটে দাও। কেটে দাও। দাঁত ছোট করার জন্য, দাঁত ছোট করার জন্য। আচ্ছা এরপরে 28, 29 হাড় গিলা, হাড় গিলা মানে কিছু কিছু প্রাণী বিড়ালের মতো হয়। 24 কেটে দাও। হাড় গিলে মানে হচ্ছে যার শরীরে হাড় মাংস একই রকম, এটা একটা প্রাণীর নাম, মানে হাড় দেখা যায় আর কি। হাড় গিলে কি বলতো, কাঠ বিড়ালির মতো একটা প্রাণী, ওই গাছে বাসা বাঁধে। আমাকে এবার বলবা হচ্ছে, দেখো এই শোনো 31 গাছ কিভাবে আমাদের উপকার করে। এখানে কিন্তু সবকটা পয়েন্ট পড়বা, কারণ পরীক্ষাতে এটা 3 মার্কে যদি 2 দেবে, 4টে পয়েন্ট লিখতে হতে পারে। আর 32 কথা না, 32 বিদ্যালয়ে রাস্তার দুধারে চাষের জমির আশেপাশে পুকুরের পাড়ে কিভাবে, কিসের রিভিশন গো? প্রথম থেকে বলছি দেখো। আচ্ছা 1 3 4 5 6 7 8 9 15 16 19 21 28 29 31 আর 32। এই শোনো তোমরা একটা কাজ করবে, শোনো তোমাদের আগের দিনে যে পড়াটা ছিল সেটা একটুখানি ছিল, ওটা রিভিশন করতে হবে না, ওটা এই পড়াটা করে আসো। শুধু টপিক এটা কত হচ্ছে, ডি বোধহয় না? কখনো একটু বিজ্ঞান গুলো ভালো করে মুখস্থ করে লিখবা, কারণ এবার এই পরে এবার 70-এ অন্তত 50 তো পেতেই হবে। না না ও এবার কম পেয়েছে তাই বলবো। দাঁতে ঘষা লাগে না, দাঁত ক্ষয়ে যায়। আমার এই